আসসালামু আলাইকুম। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তাজুলকে সরিয়ে দেয়ায় ভারতীয় মিডিয়া এবং আওয়ামী অঙ্গনে উল্লাস। গভর্নরকে মব করে সরিয়ে দেয়ায় তোলপাড়। মুসলিম ২ নারী এমপির বিরুদ্ধে রাগ ঝাড়লেন ট্রাম্প। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেয় ভারতীয় মিডিয়া এবং পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যাশা করছেন এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায় শিগগিরই বাতিল হবে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সে দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। আনন্দবাজার আরও জানায়, বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ৮ আগস্ট দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনূস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিরুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আনন্দবাজার জানাচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামায়াত নেতা, তাদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। তাদের পক্ষে আদালতে তিনি সওয়াল করেছেন। আবার তার সূচনা বক্তব্যের মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তিনি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেছিলেন। কেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো স্পষ্ট নয়। তাজুল নিজেও এ বিষয়ে মুখ খুলতে চাননি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক। তারপর প্রশাসনে একাধিক রদবদল করেছেন। ভারত থেকে হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি তার সরকার কি নীতি নেয় তা নিয়ে কৌতূহল রয়েছে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিকবার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে, কিন্তু নয়াদিল্লি এখনো কোনো জবাব দেয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বুধবার বাংলাদেশ ব্যাংকে একদল কর্মকর্তা কর্মচারীর দিনভর বিক্ষোভ ও উত্তেজনার পর গভর্নরের পদ থেকে বিদায় নিতে হয় আহসান এইচ মনসুরকে। একই দিন সরকার মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। বিক্ষোভ চলাকালীন আহসান এইচ মনসুরের একজন উপদেষ্টাকে একদল ব্যক্তি মব তৈরি করে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটে। শফিকুর রহমান বলেন, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টর সহ আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব প্রদান করেন। আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি সরকার। বৃহস্পতিবার দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তায় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা আনতে অনেকটাই সফল হন তিনি। ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেন তিনি। এর মধ্য দিয়ে আর্থিক খাত কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। নাহিদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন আহসান এইচ মনসুর। বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এর পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধের উদ্যোগও নেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নিয়েছিলেন আহসান এইচ মনসুর, যা বাস্তবায়ন সম্ভব
হলে ব্যাংকিং সেক্টরে সরকার দলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ মোটা দাগে বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের কারণে বিএনপি আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ কিছুটা বন্ধ হয়ে যায়। এ কারণে গভর্নর আহসান এইচ মনসুরের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন। এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুরু করেন বিএনপি আওয়ামী লীগ পন্থী কর্মকর্তারা। ব্যাংকের বিধির তোয়াক্কা না করে হঠকারিতা শুরু করেন তারা। এর ধারাবাহিকতায় আজ বিএনপি আওয়ামী লীগ পন্থী কর্মকর্তাদের নির্লজ্জ মবের সাক্ষী হয় দেশের কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের উপদেষ্টাকে রীতিমতো শারীরিক হেনস্থা করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, এই ন্যাক্কারজনক হামলার নেতৃত্ব দেন নওশাদ মোস্তফা, সরওয়ার, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা শ্রাবণ সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এরা ব্যাংকের অভ্যন্তরে বর্তমানে নতুন করে বিএনপি পন্থী হিসেবে পরিচিত। এদের মধ্যে মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণ আওয়ামী পন্থী নীল দল থেকে নির্বাচন করে বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সরকার সফল গভর্নর আহসান এইচ মনসুরকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায় দায়িত্ব থেকে সরিয়ে দেয় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাকে না জানিয়েই নতুন গভর্নর নিয়োগ দেয়, যা অত্যন্ত অপমানজনক। এর মধ্য দিয়ে গত কয়েকদিনের ঘটনার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততাও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। নিজের বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তিনি সেখানে তারাবির নামাজ আদায় করতে যান। নামাজে যাওয়ার পর তাকে জানানো হয় অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে সেই অনুরোধ মেনে নেন এবং শুধু নামাজ আদায় করে চলে যাওয়ার কথা বলেন। নামাজ শেষে বের হওয়ার সময়েও তাকে মিডিয়ার সামনে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়। সেটিও তিনি সম্মানজনকভাবে গ্রহণ করেন। তার ভাষ্য অনুযায়ী তিনি কেবল শহীদ আবরার ফাহাদ ও 57 জন সেরা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে পলাশীতে গিয়ে তিনি প্রেস ব্রিফিং করেন এবং সেখানে উপস্থিতদের সঙ্গে কথা বলেন। এ সময় কিছু ব্যক্তি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলে তিনি নিজেই তা থামিয়ে দেয় বলে উল্লেখ করেন। অরাজনৈতিক ক্যাম্পাসের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানান। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের কথা শুনে তিনি বলেন, সেটিও তিনি স্বাগত জানান। উপর্যুক্ত কর্মকাণ্ড যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে শাস্তি মেনে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে আবরার ফাইয়াজ সামাজিক মাধ্যমে লিখেছেন, বুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে যে ত্যাগ ও দীর্ঘ আন্দোলন হয়েছে সেটি অনেক কষ্টের বিনিময়ে অর্জিত। তিনি প্রশ্ন তোলেন, বুয়েট এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় না, এই বিষয়টি নাসির উদ্দিন পাটোয়ারি জানতেন কিনা। তার মতে, নামাজ আদায়ে আপত্তি না থাকলেও নামাজের পর স্লোগান বা রাজনৈতিক কার্যক্রম অন্যত্র করা যেত। এই ঘটনাকে তিনি ক্যাম্পাসের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। এই দাবির সঙ্গে তার কিছু ছবি যুক্ত করা হয়েছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে দেশের কোনো সংবাদ মাধ্যমে এমন জামিনের খবর প্রকাশিত হয়নি এবং ভাইরাল ছবিগুলো পুরনো বা এআই দ্বারা তৈরি। ব্যারিস্টার সুমন 2024 সালের 21 অক্টোবর রাজধানীর মিরপুর 6 নম্বর এলাকা থেকে গ্রেপ্তার হন। সে সময় তার গ্রেপ্তারের সংবাদটি দেশের মূলধারার সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে 2025 সালের জানুয়ারিতে 3টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় তার জামিন আবেদন আদালত নামঞ্জুর করেন। 2026 সালের ফেব্রুয়ারিতে কারাগার থেকে তিনি আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হন। ভাইরাল ছবিতে তাকে জেলখানার গেটে ফুলের মালা পরানো দেখানো হয়েছে, কিন্তু ছবিতে বানান ভুল এবং এআই শনাক্তকারী টুলের ফলাফলে তা 100% কৃত্রিম হিসেবে শনাক্ত হয়েছে। তাই জামিন পাওয়ার পর তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে এমন দাবির কোনো ভিত্তি নেই। সব তথ্য বিবেচনা করে দেখা যায় সামাজিক মাধ্যমে ছড়ানো এই পোস্টগুলো মিথ্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ চলমান বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। আমিনুল ইসলাম বলেন, কয়েকজন প্রসিকিউটর পাল্টাপাল্টি যেসব অভিযোগ করেছে, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন এসব কখনোই বিচারককে প্রভাবিত করবে না। আমি আপোষ করতে শিখিনি, অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করেও লাভ নেই, এটা একেবারেই স্পষ্ট বার্তা। চিফ প্রসিকিউটর আরও বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার, এখানে অনেক কিছুই হয়, এজন্য পরিবার কি চলে না? আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি সবাই একই পরিবারের সদস্য, তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।
ইউনূস সরকারের নীতিগত সিদ্ধান্ত ছিল যদি ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম হয় তাহলে বাংলাদেশ সরে দাঁড়াবে, কিন্তু না, নাটকীয় মোড় নিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদের অত্যাসন্ন নির্বাচন। আচমকা নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রগুলোর মধ্যে থেকে এবার প্রেসিডেন্ট হবেন। বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান পোক্ত করার ওই সুযোগ কাজে লাগাতে আগে থেকেই মাঠে আছে সাইপ্রাস। ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের পর এবার মূলত লড়াই হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। কূটনৈতিক সূত্র মতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জয় পেতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে সেগুনবাগিচা। 2026-27 মেয়াদের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত আগামী জুন মাসে নিউ ইয়র্কস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী 1986-87 মেয়াদে সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির পদমর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষ কখন সফল হন? যখন তার মধ্যে 3টি গুণ থাকে: সততা, বুদ্ধি এবং কাজ করার ক্ষমতা। কিন্তু ওয়ারেন বাফেট খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, সততা যদি কারো না থাকে তাহলে অন্য 2টি গুণ অর্থাৎ বুদ্ধি এবং কাজ করার ক্ষমতা থাকলেও তাকে আপনি কাজে লাগাবেন না, বা তাকে আপনি চাকরি দেবেন না, বা তাকে আপনার সংস্পর্শে আসতে দেবেন না। কারণ সততা এমন মূল্যবান একটা বিষয়, কর্মক্ষম মানুষের মধ্যে যদি সততা না থাকে তাহলে সে কেবলমাত্র ওই কর্মক্ষমতা দিয়ে আপনার ক্ষতিই করবে। সুতরাং সকল কাজের আগে, সকল গুণের আগে একটি গুণই খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সততা। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার সময় চিৎকার করে প্রতিবাদী স্লোগান দেওয়ায় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 2 মুসলিম এমপি ইলহান ওমর এবং রাশিদা তালাইবার ওপর খুবই ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইলহান ও রাশিদাকে নিম্ন মেধার মানুষ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাদের আচরণ কুটিল এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মতো, এবং যুক্তরাষ্ট্রের স্বার্থেই যে দেশ থেকে তারা এসেছেন সেই দেশে তাদের পাঠানো উচিত এবং যত দ্রুত সম্ভব পাঠানো উচিত। গত 24 অক্টোবর কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় অবৈধ অভিবাসী নির্মূল অভিযান ইস্যুতে যখন সাফাই দিচ্ছিলেন তিনি, তখনই চিৎকার করে প্রতিবাদ করেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপি ইলহান ওমর এবং রাশিদা তালাইব। ইলহান ওমর বলেন, আপনি মার্কিনীদের হত্যা করেছেন। বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, গতকাল রাতে স্টেট অব দ্য ইউনিয়নের মতো একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর একটি অনুষ্ঠানে আপনি যখন নিম্ন মেধার ইলহান ওমর এবং রাশিদা তালাইবকে অনিয়ন্ত্রিতভাবে চিৎকার করতে দেখেন, তখন তাদের ফুলে ওঠার রক্তচক্ষু দেখে আপনার মনে হতেই পারে যে তারা পাগল, উন্মাদ, মানসিকভাবে বিকৃত, অসুস্থ এবং তাদের শিক্ষা দীক্ষার প্রয়োজন। যারা এমন কুটিল, দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের মতো আচরণ করে, দেশের স্বার্থেই তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা উচিত। আমাদের উচিত তাদের সেখানে ফেরত পাঠানো যেখান থেকে তারা এসেছে। যত দ্রুত এটা করা যায় ততই ভালো, কারণ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ তারা করতে পারবে না। যুক্তরাষ্ট্রের মিনোসিটা অঙ্গরাজ্যের এমপি ইলহান ওমরের জন্ম সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। 13 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে এসেছিলেন তিনি। আর রাশিদা তালাইবের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও জাতিগতভাবে তিনি ফিলিস্তিনি। তার বাবা মা ফিলিস্তিন থেকে এসে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। রাশিদা 2019 সাল থেকে মিশিগান অঙ্গরাজ্যের এমপি। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই ভর্ৎসনার প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় ইলহান বলেছেন, আমি যা বলেছি। আমি শুধু ট্রাম্পকে মনে করিয়ে দিতে চেয়েছি যে তার প্রশাসনের লোকজন অভিযানের নামে আমার সাংবিধানিক আসনে 2 জনকে হত্যা করেছে। আর রাশিদা তালাইব এক প্রতিক্রিয়ায় বলেছেন, 2 জন মুসলিম নারী তাকে সংশোধন করতে চলেছে এবং তিনি তাই মেনে নিতে পারছেন না। প্রেসিডেন্ট পাগল হয়ে গেছেন। নিজ বক্তব্য পোস্ট করার পাশাপাশি প্রেসিডেন্ট মাজনুন নামের একটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন রাশিদা। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।